ভালো লাগছে না? কেমন আছেন? ভালো আছি। আপনাকে দেখতে ভীষণ ভালো লাগছে, মনটা খুশি হয়ে গেছে। Welcome back to the junior section. খুব সামান্য স্বাধীনতা দিবস উপলক্ষে সুকান্ত ভট্টাচার্যের ভবিষ্যৎ কবিতাটি উপস্থাপন করছি। স্বাধীন হবে ভারতবর্ষ, থাকবে না বন্ধন, আমরা সবাই স্বরাজ্যকে হব ইন্ধন, বুকের রক্ত দিব ঢালি স্বাধীনতারে, রক্তপণে মুক্তি দেব ভারত মাতারে। মূর্খ যারা, অজ্ঞ যারা, যেজন বঞ্চিত, তাদের তরে মুক্তি সুধা করব সঞ্চিত। চাষি মজুর দিন দরিদ্র সবাই মোদের ভাই, এক স্বরে বলবো মোরা স্বাধীনতা চাই। থাকবে না গো মতভেদ আর মিথ্যা সম্প্রদায়, ছিন্ন হবে ভেদের গ্রন্থি কঠিন প্রতিজ্ঞায়। আমরা সবাই ভারতবাসী শ্রেষ্ঠ পৃথিবীর, আমরা হব মুক্তিদাতা, আমরা হব বীর, আমরা হব মুক্তিদাতা, আমরা হব বীর। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা একটা থিমকে সামনে রেখে এগিয়ে চলেছি। থিমটা সবার জানা, হেরিটেজ অ্যান্ড হেডওয়ে। আমাদের বাংলা আবৃত্তি প্রতিযোগিতায় এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা বাংলার ছাত্রছাত্রীরা কয়েকটি কবিতার চর্চা করছি। আসুন সেই কবিতাগুলোই নাচ, গান, ছবির সঙ্গে উপভোগ করি। ভারতের সংস্কৃতি শান্তির পক্ষে, মৈত্রীর পক্ষে। তাই বর্তমান সময় পৃথিবীর নানা প্রান্তে যখন বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ হতে দেখি, তখন আমাদের মন খারাপ হয়। যুদ্ধ আমরা চাই না, চাই মিলেমিশে সবাই আনন্দ করে বাঁচুক। এই কথাটাই কবিতার মধ্য দিয়ে প্রকাশ করবেন এমারেল্ড হাউসের বন্ধুরা। নমস্কার। কবিতা কেন তুমি যুদ্ধ লাগাও? এই যে ধরো যুদ্ধ হয়, মানুষ মরে, তোমার কি খুব মজা হয়? কেমন যে আসছে কেউ অস্ত্র হাতে, কেউ আবার পাচ্ছে ভীষণ ভয়। যুদ্ধ যুদ্ধ যেন ভীষণ নেশায়, পোকার মতো মানুষজন সবাই মরে। তুমি কি এই যুদ্ধ দেখে মজা পাও? কেউ মরে, কেউ বা পরকে মারে। আকাশ বাতাস ঘিরে ওঠে, ঘেন্না লাগে ভারী, সহ্য হয় না রক্ত রক্ত খুনোখুনি, দুই দেশের মারামারি। যুদ্ধ করে শক্তি ধরে বলের প্রদর্শনী, এছাড়া আর কি যে হয়? কেন তুমি যুদ্ধ লাগাও? এই কেমন নেশা বিশ্ব জুড়ে ছড়িয়ে দেওয়া হয়? কেন তুমি যুদ্ধ লাগাও? এই কেমন নেশা বিশ্ব জুড়ে ছড়িয়ে দেওয়া হয়? ধন্যবাদ। আমরা ছোট, বড়দের ঝগড়াঝাটি আমাদের মোটেও ভালো লাগে
লাগে না। ঠাকুমা দিদাদের কাছে গল্প কবিতা শোনার দুপুরগুলো, রাত্রিগুলো যেন সারা জীবন একই রকম থেকে যায়। এটাই আমাদের প্রার্থনা। গোল্ড হাউসের বন্ধুদের কাছে এখন আমরা এমনই একটা কবিতা শুনে নেব। সেসব শুনতে লাগে ভালো। মোটা ভূত, রোগা ভূত, সাদা ভূত আর কালো, সোজা ভূত, ন্যাপা ভূত, লম্বা ভূত আর খাটো, এসব গল্প শুনি তাই আমাদের সবাই বলে ছোট। হই না ছোট, কি ক্ষতি গো, আমরা তো নই মন্দ, করি না তো তোমরা যেমন করো বিবাদ দ্বন্দ্ব। আমরা না হয় দিদার কাছে গল্প শুনি, ঠাম্মা শোনায় ছড়া, তাদের চেয়ে ভালো আমরা লড়াই করে তারা। তোমরা না হয় ছোটই হও যেমন আমরা আছি, দেখবে তখন সুখ শান্তিতে আমরা কেমন বাঁচি। গল্প শোনার মজা কেমন বুঝবে তখন তোমরা, বুঝতে পারবে গল্প ছেড়ে কেন থাকতে চাই না আমরা। গল্প শোনাও, গল্প শোনাও, আরো শোনাও গল্প, এমন একটা মধুর জিনিস চাই না মোটেও অল্প। ধন্যবাদ। বাংলার ঐতিহ্য, বাংলা ভাষাকে নিয়ে। মাতৃভাষা আমাদের প্রাণের বস্তু। মাতৃভাষার সঙ্গে মায়ের যোগ অত্যন্ত নিবিড়। মার মাতৃভাষা তুই যেন মিলেমিশে এক। মাতৃভাষাকে শ্রদ্ধা জানিয়ে সমবেত আবৃত্তি পরিবেশন করবে রয়্যাল হাউস। নমস্কার, কবিতা দিলরুবা। একটা ভাষা আমার এনে দিলে আমার মা, যেদিন আমি লম্বা বারান্দায় মেঝেতে পাতা নকশি কাঁথায় শুয়ে কাঁদছিলাম, আমার মুখের ওপর ঝুঁকে পড়ে সেই মা আমার কিছু বর্ণ আঁকড়েছিলেন। ওই বর্ণগুলো জুড়ে জুড়ে মা বানিয়ে দিলেন একটা ভাষা। বিছানায় দুলে দুলে ছড়া শোনাতে শোনাতে আমার মা ঘুমিয়ে পড়তে আমার পাশে। তখন আমার দুর্বল হাতে মায়ের কপাল চাপড়ে ছড়ার ঢঙে আমিও আওড়াতাম হিজিবিজি বর্ণ। ওই বর্ণগুলোই একটা
ভাষা। তারপরে কত রোদ জল, কত সকাল সন্ধ্যা হয়ে গেল। ভালোবেসে, নিজের সংস্কৃতিকে ভালোবেসে, আশেপাশের সব মানুষকে ভালোবেসে আমরা একটা ভালোবাসায় ভরা সমাজ গড়ে তুলতে পারবো। আজকের এই সর্বশেষ কবিতায় সেই ভালোবাসার কথাই বলবে স্কারলেট হাউসের বন্ধুরা। আমরা আবৃত্তি প্রতিযোগিতা না বলে আমরা বলতে পছন্দ করি কবিতার আসর, কবিতা শোনা। ওরা ক্লাসে কবিতাগুলো শুনে পড়ে এবং সবাই মিলে চর্চা করে অভ্যাস করে তারপর কবিতাগুলো এভাবে উপস্থাপন করে। তা আমাদের যে দুজন বিচারক এখানে উপস্থিত হয়েছেন, আমি প্রথমে দেবশ্রী মুখোপাধ্যায়কে ডেকে নিচ্ছি। উনি ওনার কিছু মন্তব্য বক্তব্য আপনাদের সামনে রাখবেন। প্রিয় শিক্ষক শিক্ষিকাগণ, উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছোট ছোট ছাত্রছাত্রীরা, আজকের এই সুন্দর একটা আবৃত্তি প্রতিযোগিতায় আসতে পেরে আমি সত্যি ভীষণ আনন্দিত। আমার ভীষণ ভালো লাগছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় ভাইস প্রিন্সিপাল ম্যাম ঘোষ এবং বাংলা বিভাগের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন সবাইকে। আমার কয়েকটা কথা একটুখানি বলার আছে। সেটা হচ্ছে যে আমি আজকে ভীষণ আনন্দিত। ওনাদেরকে সবাইকে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে বিচারকের আসনে ওনারা আমাকে ডেকেছেন, সেটার জন্য ওনাদেরকে ধন্যবাদ। তো উনি ওনার লেখা একটি কবিতা আমাদের ছাত্রছাত্রীদের অনুপ্রেরণার জন্য পড়ে শোনাবেন। সবাইকে, আমি আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরেছি, তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আমি এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে। আর প্রথমে প্রণাম জানাই আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যামকে। আর সবাই ছোট ছোট বাচ্চাদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার লেখা একটা ছোট্ট কবিতা এখন পরিবেশন করব। সামনেই গত রবিবার আমাদের বন্ধু দিবস গেছে, তোমরা সবাই জানো। তা তোমরা নিশ্চয়ই বন্ধু দিবস অনেক আনন্দ করেছো, সব বন্ধুদেরকে ফ্রেন্ডশিপ ব্যান্ড ট্যান্ড করিয়েছো। তো বন্ধু কিন্তু আমাদের জীবনে অনেক মূল্য রাখে। তো একটা বন্ধু থাকলে আমাদের অনেকটা সময় আমরা ভালোভাবে কাটাতে পারি। আমাদের সুখ দুঃখ সব কিছুর সাথে বন্ধু জড়িয়ে থাকে। তো আমি আমার একটা ছোট্ট লেখা তোমাদের কাছে পরিবেশন করছি। সাউন্ডটা ঠিক আছে? বন্ধু আছে বলেই এই পৃথিবী আজও এত সুন্দর। বন্ধু মানেই হাসি কান্না আড্ডা তাদের সান্নিধ্যে। বন্ধুর বন্ধুত্ব ছিল বলেই ব্যথারা গুমড়ে মরেনি একাকিত্বে। বন্ধু আছে বলেই প্রাণ খোলা হাসি। বন্ধু আছে বলেই কাঁধে হাত পাশে আছি। বন্ধু আছে বলেই হিংসে ঝগড়া মারামারি। বন্ধু মানে ভালো মন্দ ছাড়াছাড়ি। বন্ধু আছে বলেই কথায় কথায় আড়ি। বন্ধু আছে মানে মনের কথা সবটা বুঝে ফেলা। বন্ধু আছে বলেই অভিমানী মুখ ঘুরিয়ে চলা। বন্ধু আছে বলেই হাজার খুনসুটি। বন্ধু আছে বলেই একসাথে চিৎকার আর ছুটি। বন্ধু আছে বলেই খুব কাছের কেউ বাড়িয়ে বিশ্বাসের হাত। বন্ধু আছে বলেই অনেকটা সময় কাটানোর অবকাশ। বন্ধু আছে বলেই বন্ধুর সাথে অনেক মজা ওড়ানো। আবার বন্ধুর অপমানে নিজের মনে কষ্টের পাহাড় জমানো। বন্ধু তুই থাকিস এভাবেই সব খুনসুটি জড়িয়ে। বন্ধু তোর জন্য এক আকাশ সমান ভালোবাসা। বন্ধু তুই আছিস তাই বারংবার হেরে গিয়েও ফিরে আসা। বন্ধু তুই আছিস বলেই পাই ভরসার হাত। বন্ধু তুই আছিস তাই মনে জিতে ফেরার আশা। বন্ধু অনেক ভালোবাসি, তোর জন্য অনেক ভালোবাসা। নমস্কার। অনেক ধন্যবাদ জানাই দুজন বিচারককে। এরকম সুন্দর কবিতা তোমাদের বললেন। এই বন্ধুত্বের ব্যাপারটা মনে রেখো, কিন্তু এটা শুধু এই কবিতার আসরে শুনলাম
তারপরে ভুলে গেলে কিন্তু হবে না। সব সময় এই বন্ধুত্বের যে শক্তি, বন্ধুত্বের যে গর্ব, সেটাকে ধরে রাখতে হবে। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসেছি। আমাদের সব সময়ের অনুপ্রেরণাদাত্রী আমাদের ম্যাম। আমরা ম্যামের কাছ থেকে তোমাদের জন্য কিছু কথা শুনতে চাইব। আমার মনে হয় আমার কথা বলার আগে বোধহয় পেরেন্টসদের একটু আই থিঙ্ক উই শুড হিয়ার দেয়ার ভয়েসেস, তাই না? আপনারা এসে কেউ কিছু বলবেন কীরকম লাগলো, তারপরে না হয় আমি পুরো ব্যাপারটা র্যাপ আপ করি। কে আস? নমস্কার, আমি হেমনলিনীর মা, এটাই আমার এখানে পরিচয়। আমি আজকে ভীষণভাবে আপ্লুত, ভীষণভাবে মানে আমার খুব আনন্দ লাগছে। ফার্স্ট অফ অল ম্যামকে দেখে আই এম ভেরি হ্যাপি। আর এই ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দরভাবে প্রেজেন্টেশন দিয়েছে তাদের, মানে সত্যি মানে আনবিলিভেবল প্রত্যেক। আর যে ডান্সের টিম, আই এম আ ডান্সার, আমি একজন ক্লাসিক্যাল ডান্সার প্লাস থিয়েটার আর্টিস্ট। তো আমার প্রথমে চোখটা যায় ওদিকেই। তো ছোটো ছোটো বাচ্চারা যারা নাচ করেছে, ভীষণ সুন্দর এক্সপ্রেশন, এইটুকু বয়সে ওরা এত সুন্দর এক্সপ্রেসিভ, এত সুন্দর এই কবিতাটা বুঝে ওদের যে এক্সপ্রেশনটা ভীষণ সুন্দর। আর আনন্দ স্যার, হ্যাটস অফ। আর কবিতার দিক থেকে বলছি আমি, স্যার ম্যাম ভীষণ সুন্দর, মানে মানে ভাষাহীন, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত ভালো লেগেছে। আর আপনার কবিতাটা অসাধারণ। ওদের এই বয়সে এই ফ্রেন্ডশিপ, এই বন্ধুত্বটা বোঝার ভীষণ দরকার। এই ঝগড়া হচ্ছে, এই আনন্দ হচ্ছে, এই যে তুই করছিস আমি করতে পারছি না, এইগুলো, হ্যাঁ হ্যাঁ, এই কম্পিটিশানটা আমাদেরও প্যারেন্টস হিসেবে ওদেরকে বোঝানো উচিত যে তোমরা এই বাচ্চা, তোমার বন্ধু একটা করছে, তুমি আরেকটা করছো, কখনো তোমাদের নিজেদের মধ্যে হিংসে আনবে না। সব সময় যে আর কারো ভালো দেখলে যে বাহ ও ভালো করেছে, খুব আই এম ভেরি হ্যাপি যে তুমি তোমার বন্ধুর কোনো ভালো জিনিসে সেটা আনন্দ পাও। আর তোমার কিছুতে দেখলে তোমার বন্ধুও যেন সেই আনন্দটাই ফিরে পায়। তো কখনো এটা ভাববে না যে ও চান্স পেলো আমি পেলাম না, বা আমি করতে পারছি না। তোমাদের এই স্কুলটা এমনই, প্রত্যেক ইয়ারেই প্রত্যেককে ম্যামরা ঘুরিয়ে ফিরে সুযোগ দেন। তো কখনো মন খারাপ করবে না যে আমি করতে পারলাম না বা আমি করলাম। আর যারা করতেও পারছো তাদের মধ্যেও যেন কোনো রকমভাবে কোনো অহংকার না আসে, কেন তোমরা অনেক ছোট, তো এখন শেখার বয়স। তো আর তোমাদের মাথার উপর যারা আছেন তারা ভীষণ মানে তোমরা ভীষণভাবে, তোমরা খুব ভালো, মানে তোমরা এত ভালো ভালো টিচারের সান্নিধ্য পাচ্ছ, সবাই পায় না। শুধু টিচার পড়ায় স্কুল থেকে তোমরা বাড়ি চলে যাও, কিন্তু এখানে একটু অন্যরকম। সব টিচার্সরাই খুব মাদারলি টাচ, খুব মায়ের মতন এনারা। তো খুব খুশি, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ। এবারে একজন এনিওয়ান ফাদার আসুন। নমস্কার, এই স্কুলের সাথে আমার সম্পর্ক দীর্ঘ 9-10 বছর হবে, কারণ আমি দেবীশীর বাবা হিসেবেই বেশি পরিচিত সব ম্যাম স্যারেদের কাছে। আর আমার কবিশা এখন ক্লাস 4-এ পড়ছে, ওর বোন হয়। তো আমি এখানে প্রোগ্রামটা থেকে তো আমি বরাবরই আসার চেষ্টা করি, মাঝে কিছু কারণের জন্য অফ ছিলাম। যাই হোক, তো ভীষণ ভালো উপস্থাপনা। কবিতার দিক দিয়ে যদি বলি, স্যার ম্যাম থ্যাংক ইউ, হ্যাটস অফ, অসম্ভব ভালো ওদের এক্সপ্রেশন। আর নাচের দিক দিয়ে তো আনন্দ স্যারকে বলার কিছু নেই, ওরা যে সত্যি কবিতাটা বুঝে তার সাথে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, তাদের ফেশিয়াল এক্সপ্রেশন টু গুড। এই যে ভীষণ ভালো লেগেছে। আর সবচেয়ে মানে সর্বোপরি যে ব্যাপারটা আমার ভালো লেগেছে, ম্যাম ঘোষ, আপনাকে এখানে দেখতে পেয়ে ভীষণ খুশি, ভীষণ আপ্লুত। তো এই ধরনের উপস্থাপনা বা এই ধরনের ব্যাপারে আমি মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি একমাত্র করতে পারি। ধন্যবাদ। কিন্তু এখন তো আমায় মানে দেখে বলতে হবে, আমার কাছে একটা ছোট্ট শ্রুতি নাটকের একটা আছে হয়তো। আচ্ছা, শ্রুতি নাটকের নাম হচ্ছে মুক্তি। সালটা 2023-এর 17ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোর দিন। আর এই বিশ্বকর্মা পুজো মানেই
আকাশে নানা রকমের ঘুড়ির মেলা। এরই মধ্যে কিছু ঘুড়ি তাদের বন্দি অবস্থা থেকে মুক্তি হওয়ার যে স্বাধীনতার কথা খুব সুন্দরভাবে একটি শ্রুতি নাটকের মাধ্যমে ব্যক্ত করেছে। 3টি ঘুড়ির ক্যারেক্টার চাঁদিয়াল, ময়ূরপঙ্খী আর পেট কাটা। তো আমি সবকটা বলছি না, আমি একটা কি দুটোর জাস্ট কনভারসেশন বলছি। কি কষ্ট এই সারাদিন এই সুতোর বাঁধনে বেঁধে থাকতে হয়। সত্যি তো আমরা আকাশে উড়ি পাখির মতো, কিন্তু আমরা মুক্ত নই। আমরা তো শুধু আনন্দ দেওয়ার খেলনা নই, বা হতেও চাই না মানুষের হাতের পুতুল। আমরা তো ডানা মেলে উড়তে ইচ্ছে করে, মুক্ত আকাশে পাখিদের মতো উড়ে বেড়াতে। আরে আমিও তো তাই চাই, নীল আকাশের মধ্যে ডানা মেলে উড়ে বেড়াতে চাই। সামান্য সুতো ছিঁড়ে একবার যদি মুক্ত হতে পারতাম, আমাদের স্বাধীনতা সেই সব তো মানুষেরই হাতে, যেমন আমাদের চালাবে তেমন ভাবেই আমরা চলবো। তো আমি এটুকুই বললাম, এরপরে কন্টিনিউয়েশন আর একটু আছে। ধন্যবাদ। Yes, somebody else would. সর্বপ্রথমে ম্যাম ঘোষকে জানাই শুভেচ্ছা। এখানে আগত সমস্ত জাজেসরা, স্যারেরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তারা এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে দিয়েছেন। আমি আমাকে ইন্ট্রোডিউস করাতে চাই। আমার কন্যার নাম হচ্ছে দরাক্ষা হোসেন, 3B-তে পড়ে। আমার একটা পুত্র সন্তানও আছে, যে UKG-তে পড়ে, কিয়ান হোসেন। আমার কন্যা সন্তান যখন স্কুলে চান্স পেয়ে যায়, তখন আমার ভীষণভাবে ইচ্ছা ছিল যে আমার ছেলেও এই স্কুলে চান্স পায়। তার জন্যে আমি কয়েকবার মেল করে সেই জায়গাটা পেয়েছিলাম, ম্যাম ঘোষ আমাকে করে দিয়েছিলেন, তার জন্য অনেক ধন্যবাদ। এবং আমার খুব ভালো একটা ডিসিশন হয়েছে আমার লাইফে, যে কন্যা সন্তানকে দেওয়ার পরে ছেলের জন্য আমি খুব চিন্তায় ছিলাম যে আমাকে এই স্কুলেই দিতে হবে, এবং আমার সেই চিন্তাটা ফলপ্রসূ হয়েছে। এবং আমি খুব গর্বিত যে আমি এমন একটা স্কুলে আমার বাচ্চাদেরকে এডুকেশন প্রোভাইড করছি। এবং গতকাল রাতে ওকে নিয়ে প্র্যাকটিস করানোর সময় বাংলা ভাষার প্রতি তো আমার প্রেম ছিল, আর সেই প্রেমটা সবসময় আছে। আর বাংলা ভাষার প্রেমে আমি রবীন্দ্রনাথ থেকে শুরু করে সমস্ত যারা মনি ঋষি আছেন সেই বিষয়ে ওকে আমি সবসময় জানাতে থাকি, বলতে থাকি। এবং ওর মা ওকে গতকালকে অনেক পরিশ্রম করিয়ে ওই কবিতাটা মুখস্থ করিয়েছে, এবং আমরাও অনেকক্ষণ ধরে রবীন্দ্রসঙ্গীত শুনেছি। আর আজকে এই প্রোগ্রামটা দেখার পরে আরও যেন মনে হচ্ছে আমাকে অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। যেমন আমার পূর্ববর্তী যিনি এসেছিলেন, ওনাকে দেখে আমি অনেক খুশি হয়েছি, এবং মনে হচ্ছে যেন আমারও উচিত কিছু শেখার। এরকম কবিতা পাঠ করার যদি সুযোগ আমি পেতাম, তাহলে আমি নিজেকে প্রিপেয়ার করে নিয়ে আসতাম। এবং এই যে ভালোবাসাটা উত্তরোত্তর বাড়ছে শুধুমাত্র আপনাদের জন্যে, এবং এই ভালোবাসাটা যদি আরও বাড়তে থাকুক বাংলা ভাষার প্রতি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। তাই জন্য আমার ইচ্ছে থাকলেও উপায় নেই, হয়তো আপনাদের সকলকেই বলতাম কিছু না কিছু বলতে, কিন্তু বুঝতেই পারছেন স্কুলে অন্যান্য ক্লাস আছে, আমার এখানে ছেলেমেয়েরা সব একটুখানি উসখুস করছে, সুতরাং এখন তো শেষের পালা। একটাই কথা বলছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটি কবিতার রচয়িতা হলেন আমাদের শ্রীমান দেবরাজ দাস স্যার। So children, do you know who has written these poems? দেবরাজ স্যার। আমরা সবসময় বলি, আমরা শিক্ষক শিক্ষিকা হিসেবে আমরা যেন নিজেরাই উদাহরণ হয়ে দাঁড়াই। আমরা যখন বলি যে তুমি লেখো, কিন্তু আমি নিজে যদি না লিখি, আমি যদি বলি যে বই পড়ো, অথচ নিজে আমি পড়লাম না, নিজে আমি বই নিয়ে প্রত্যেক রাত্রিরে আমি একটা বই নিয়ে শুতে যাই না, আমার মনে হয় না আমি কারুর মনে কোনো প্রভাব ফেলতে পারি বলে।
সো আই এম সো প্রাউড। দেবরাজ আমার কাছে ভীষণ বকুনি খায়, প্রচণ্ড বকুনি খায়। আজকেও কয়েকটা জিনিস আমি লক্ষ্য করেছি যেগুলো হয়নি, এবং তার জন্য বকুনিটা আছে। কিন্তু যাই হোক, যখন মানুষ ভালো করে তার ভালো তো বলতেই হয়। আমাদের এই কবিতাগুলোর আমার নিজের মনে হয়, আমি হয়তো ভুল হলেও হতে পারি, আমি কবিতাগুলো একবার দেখতে চেয়েছিলাম। দেখে আমার যেটা মনে হয়েছিল, প্রথম যে কবিতাটা সেটা হলো যুদ্ধ নয় শান্তি চাই। আপনারা দেখেছেন এখানে কিছু আর্ট ওয়ার্কস ডান বাই দ্য চিলড্রেন, এবং আমরা সবসময় এই যে গানের সাথে নাচের সাথে কবিতাটা বলি, কেননা আমাদের সিবিএসসি যে বলছে আর্ট ইন্টিগ্রেশন। I can see what is happening at the back and I'm not liking it. এই যে আমরা সবসময় বলি যে গানের সাথে নাচের সাথে কবিতাটা ইন্টিগ্রেট করছি, দিস ইজ হোয়াট সিবিএসসি সেজ, আর্ট ইন্টিগ্রেশন। অনেকে আছি আমরা যারা হয়তো কবিতাটা মুখস্থ করলাম, হয়তো খুব এক্সপ্রেশন দিয়ে বললাম, কিন্তু হয়তো কবিতাটা পুরোপুরি বুঝলাম না, কিন্তু তার সাথে সাথে যদি ছোট্ট একটা আর্ট ফর্ম থাকে, যেরকম আপনারা দেখেছেন যে বাচ্চারা অনেক অক্লান্ত পরিশ্রম করে কিন্তু কিছু আঁকা এঁকেছে, সেই আঁকাগুলো যে দেখাচ্ছে। সুতরাং সেই আঁকার মাধ্যমে, নাচের মাধ্যমে, গানের মাধ্যমে যারা হয়তো কবিতার প্রত্যেকটা কথা বুঝলো না, কবিতার রেশ কিংবা কবিতার যে মূল বক্তব্য সেইটুকু অন্তত পৌঁছে যাবে। সিবিএসসির এইটাই আকাঙ্ক্ষা, এবং আমরা সেটাই চেষ্টা করি করতে, as well as giving many children a platform to participate. বলা বাহুল্য যে এই কবিতার আসর হলো, তারপরে একটি ওয়ার্কশিট থাকবে, কিন্তু সেই ওয়ার্কশিটটা কিন্তু খুব যে টেকনিক্যাল, মানে এই কবিতা শূন্যস্থান পূর্ণ করো সেরম নয়, খুব সুন্দর ভেবে ভেবে কিছু প্রশ্ন দেয়া হয়েছে। কেননা আমার মনে হয় কবিতাগুলো আমাদের প্রত্যেককেই একটু ভাবায়, তাই না? প্রথম কবিতাটা যেটা, সেটা হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই, সেটা তো কিছু বলার নেই, আপনারা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। এবং সেই জন্যই উনি বললেন যে ফ্রেন্ডশিপটা আজকালকার দিনে সবচেয়ে ভেরি ইম্পর্ট্যান্ট, এবং আমার মনে হয় আমাদের থেকে বেশি, আমার মনে হয় আমাদের লিডার্সদের মধ্যে ফ্রেন্ডশিপটা থাকলে আরও ভালো হতো, তাই না? তাহলে নিশ্চয়ই আমরাও সেটা, মানে তারা তো আমাদের অভিভাবক, সুতরাং আমরাও নিশ্চয়ই সেটা ফলো করতাম। যাই হোক, এখানে যদি রিভার্স প্রসেসটা করে যদি কোনো লাভ হয়। তারপরে খুব বিউটিফুল একটি কবিতা, সেখানে নকশিকাঁথা, সেখানে গল্প বলা। আপনারা জানেন ভালো করে আমরা কিন্তু স্টোরি টেলিং অ্যাজ আ পেডাগজি হিসেবে ব্যবহার করি। নাচের মাধ্যমে, গানের মাধ্যমে, গল্পের মাধ্যমে আমাদের শিক্ষক শিক্ষিকারা পড়ায়, এবং আমার যেটা মনে হয়েছে that through this poem completely resonates with the way we teach, কেননা গল্প বলা is beautiful, এবং আমার মনে হয় সেটা প্রত্যেকটি বাচ্চাই আমাদের এখানে গল্প শুনতে ভীষণ আকুল। আপনারা যদি একটু কাইন্ডলি ওই সেলফোনটা, ওই যে স্মার্টফোনটা হাতে না দিয়ে যদি আপনারা নিজেরাও একটু গল্প বলেন, গল্প করেন এবং গল্প পড়েন, সত্যি বলছি, ইউ উইল ডু আস আ ভেরি গুড টার্ন। একটু মাথায় রাখবেন এই কথাগুলো। তার যে পরের কবিতাটা, সেটা হচ্ছে কোনটা যেন ছিল তোমার, হ্যাঁ, মাতৃভাষা। সেটা তো আপনারা জানেন আমাদের বাংলা ভাষা একটা নতুন উপাখ্যান পেয়েছে। এখানে আমি পলিটিক্স নিয়ে কোনো কথা বলতে চাই না, সুতরাং সুতরাং এখন আমার মনে হয় র্যালি না করে, আমার মনে হয় আমরা এই বাংলা ভাষাটা নিয়ে যদি একটু চর্চা করি, যেটা আমরা ভীষণভাবে ভুলতে বসেছি। আমার কিন্তু ছেলেমেয়েরা কেউ বাংলা বই পড়ে না, এটা বড় দুঃখের বিষয়। আমরা কিন্তু লাইব্রেরিতে ওদের বলি, ওদের বাংলা বই দেওয়া হয়, ইংরেজি বইও পড়ে না, বাংলা তো ভীষণ তাচ্ছিল্য করে। সেইটা যেন না, সেটা যেন কেউ ভুলে না যায়। আমি যে স্কুল থেকে পড়েছি, আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা। আমি সেদিন একটি অপূর্ব ছবি দেখে এসেছি, সেটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা। কেননা মানিক বন্দ্যোপাধ্যায় আমার খুব ফেভারিট লেখক।
এবং আজ আমি গর্ব করে বলতে পারি যে এই সমস্ত লেখকদের আমরা কিন্তু স্কুলে পড়েছি, অথচ তারপরে আমি যাদবপুরে কিন্তু ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু তাতে আমার কোনো রকম মানে আমি খুব সাবলীলভাবে বাংলা বলতে পারি, অ্যান্ড আই ফিল ভেরি প্রাউড অফ দ্যাট। এবং আমাদের সর্বশেষে যে কবিতাটি সেটা দেবরাজ ভালোবাসা। এবং আমার যেটা মনে হয় এই যে ফ্রম হেরিটেজ টু হেডওয়ে, এটা আমার মনে হয় দেবরাজ এটাকে রিভার্স করেছে। হেডওয়ে, আজকে যে হেডওয়েটা করছি, ডাজ দ্যাট মিন যুদ্ধ? ইয়েস অর নো? ইয়েস। ডাজ দ্যাট মিন যুদ্ধ? হেডওয়ে মিন্স প্রোগ্রেস। ইজ প্রোগ্রেস, does it mean war? Yes children? What does it mean? Does it mean যুদ্ধ না ভালোবাসা? এক্স্যাক্টলি। আমার মনে হয় আমি অন্তত জিনিসটা থিমটা এইভাবে গুছিয়েছি আমার সংকীর্ণ বুদ্ধিতে, যেটা করে আমি জানি না আমি ঠিক করেছি কিনা। সুতরাং আমার মনে হয় যে আমরা যে আজকে উন্নতির পথে চলেছি, অ্যান্ড চিলড্রেন আই এম টকিং টু ইউ, তোমরা সকলে বাংলা বোঝো। আজকে আমরা যদি বলি উন্নতি, উন্নতি মানে যদি যুদ্ধ হয়, তাহলে সেই উন্নতি আমি কিংবা আমরা কিংবা আপনারা কেউই চাই না। আমাদের যেটা ঐতিহ্য, সেটা হচ্ছে আমাদের মাতৃভাষা, সেটা হচ্ছে আমাদের সেই ছোটবেলাকার নকশি কাঁথা, সেটা হচ্ছে সেই মায়ের কাছ থেকে গল্প শোনা, সেটা হচ্ছে আমাদের ঐতিহ্য, রাইট? এবং এই হেরিটেজ বজায় রাখতে গেলে আমাদের কি দরকার? লাস্ট কবিতাটা, সেটা হচ্ছে ভালোবাসা। দেখুন তো কি সুন্দর করে বাচ্চারা বুঝেছে। কিন্তু এই বাচ্চাদের আপনারা যদি একটুখানি নার্চার না করেন প্যারেন্টস, তাহলে আমরা একা পুরো দায়িত্বটা নিতে পারবো না। বাড়িতে গেলেই বিরাট বড় বড় ট্যাবস আর স্মার্টফোন দেবেন না, একটা সময় করুন। হ্যাঁ, ফোন ছাড়া আমরা বাঁচতে পারবো না, ইট ইজ এসেনশিয়াল, কিন্তু একটা সময় করুন, একটা সময় বেঁধে দিন। ওরা যেন নিশ্চয়ই বাইরে খেলতে যায়, বই পড়ে এবং গল্প করুন প্লিজ। ওই যে আগেকার দিনে আমরা যে খাবার টেবিলে বসে গল্প করতাম এবং গল্প করতে করতে হাতের খাবারটা শুকিয়ে যেত, সেই দিনগুলো আবার ফেরত নিয়ে আসুন। ফোন তো আছেই, দরকার, খুবই প্রয়োজন। উন্নতিকে আমরা অস্বীকার করতে পারি না, যুগের সাথে আমাদের তাল মিলিয়ে চলতেই হবে, কিন্তু আমাদের এই যে ছোট ছোট ঐতিহ্য, এগুলো ভুলে যাবেন না, প্লিজ রিমেম্বার। Thank you so much for a very patient hearing, and thank you so much for all your prayers and affection. It's because of that I have come back. I am fine. Thank you so much. আমাদের অনুষ্ঠান এখানেই পরিসমাপ্ত হচ্ছে। আমি আমার উপস্থিত অভিভাবক অভিভাবিকাদের বলবো, আপনারা বেরোলে আমার বাচ্চারা ক্লাসে যাবে। আপনাদের সাথে একটা গুগল ফর্ম শেয়ার করা হবে, দেবরাজি শেয়ার